আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের রসায়ন বইয়ের প্রথম যে অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে এই যে এখানে সূচিপত্রে আছে রসায়নের ধারণা। এই অধ্যায়ের অর্ধেকটা আমরা কভার করেছিলাম গত ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা বাকি অর্ধেকটা কভার করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা স্টার্ট করব এইখান থেকে 1.5 রসায়নের অনুসন্ধান এবং গবেষণা। এই টপিকটা থেকে আমরা আজকের পড়াশোনাটা স্টার্ট করব, রসায়নের অনুসন্ধান এবং গবেষণা। তো দেখো এখানে কি কি কথা তারা উল্লেখ করেছে, যে বিজ্ঞানের লক্ষ্য মানবজাতির কল্যাণ সাধন করা। এটা হচ্ছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য, যে বিজ্ঞানের লক্ষ্যটা কি, যে মানবজাতির কল্যাণ সাধন করা। তো এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা কি করেছেন, নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বিজ্ঞানী নাম শুনলেই তোমাদের নিশ্চয় আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোইসিয়ে, গ্যালিলিও এরকম মহান মনীষীর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী, তবে বিজ্ঞানী বলতে যা বোঝায় তাতে তোমরাও হতে পারো একজন বিজ্ঞানী। কিভাবে আমরা এক একজন বিজ্ঞানী হতে পারি? দেখো যে আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংগবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। তো যিনি এই গবেষণা করেন তাকেই আসলে বিজ্ঞানী বলা হয়। তার মানে তোমরা যদি বিভিন্ন বিজ্ঞানের জ্ঞানগুলোকে গবেষণার মাধ্যমে পরীক্ষা লব্ধ একটা উপস্থাপনের মাধ্যমে একটা নতুন জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তোমরা আসলে গবেষণাটা করছো, এই কারণে তোমরা এক একজন বিজ্ঞানী হতে পারবে। সো এখানে দেখো গবেষণা করার জন্য এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ধাপ রয়েছে। এই ধাপগুলো তোমাদেরকে গুরুত্বপূর্ণভাবে মুখস্থ করতে হবে। দেখো প্রথমত 6টা ধাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, তারপর হচ্ছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে। এরপর হচ্ছে পরীক্ষণ করতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, এবং সর্বশেষ 6 নম্বর হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। এই 6টা ধাপ প্রথমত তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে, এবং এই ধাপগুলো থেকে বা এই ফ্লো চার্টগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে, যে রসায়নে কিরকম প্রশ্ন আসতে হবে, যে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ায় বিভিন্ন ধাপগুলোকে উল্লেখ করো এবং এই ধাপগুলোকে বিশ্লেষণ করো, অথবা তোমাদের বলতে পারে যে 6টা ধাপের নাম লেখো। তো এই ধাপগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে এখানে ধাপগুলো দেওয়া হয়েছে, এই ধাপগুলো তোমরা নিজ দায়িত্বে নিজেদের মতো করে মুখস্থ করে নিবে, এবং উপরে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, ব্যাখ্যাগুলো পড়ে নিবে। তো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে টপিক আছে সেইটা 1.6। দেখো 1.6 কি বলা হয়েছে, যে রসায়ন পরীক্ষাগারে ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ করা দরকার। তো দেখো সাধারণত যে ঘরে বা যে স্থানে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয়, মানে বিজ্ঞানের যে স্থানে মানে বা অথবা যে ঘরে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বলা হয়, এবং পরীক্ষাগারের আরেকটা নাম হচ্ছে গবেষণাগার বা ল্যাবরেটরি। তো তাই হচ্ছে যে ঘরে বা যে স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়নের পরীক্ষাগার বা গবেষণাগার বলা হয়, যেটাকে বলা হয় ইংলিশে কেমিস্ট্রি ল্যাবরেটরি। তো বুঝতেই পারছো রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। অনেক রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর হতে পারে। তো কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় রয়েছে, আবার কোনোটা হচ্ছে দ্রাজ্য মানে যেটা সহজে আগুন ধরে যায়, এরকম টাইপেরও পদার্থ থাকে। তার মানে কোনোটা হচ্ছে দাহ্য পদার্থ হতে পারে, কোনোটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি করে, আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে। ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, যে এরকম পদার্থগুলো আছে তাদের মধ্যে কোনোটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি করছে, আবার কোনোটি আছে এরকম যে যেটা পরিবেশের ক্ষতি করে। তো রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কিসের তৈরি? এখানে কাচের তৈরি। আর তাই এই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। একটি অসতর্ক হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন অ্যাসিড গায়ে পড়লে শরীরে ক্ষতের সৃষ্টি হতে পারে, তারপর পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরক সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই শরীরকে রক্ষা করতে বিভিন্ন নিরাপদ পোশাক পরতে হয়। এখানে কিছু নিরাপদ পোশাকের কথা উল্লেখ করা হয়েছে, যেমন এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, যে কোন টাইপের আসলে নিরাপদ পোশাক আমাদেরকে পরতে হয় রসায়ন গবেষণাগারে। তো প্রথমত হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন এটা হচ্ছে যে এক ধরনের সাদা পোশাক, যেটা হচ্ছে আমাদের দেহকে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল থেকে আমাদের দেহকে নিরাপদ রাখবে। এটা হচ্ছে এক ধরনের লম্বা পোশাক, যেটা যদি তুমি পরিধান করো সেটা হাতের একদম হাত পর্যন্ত এই কাপড়টা থাকে, এবং হচ্ছে যে প্রায় হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে যে অ্যাপ্রনের যে লম্বা কাপড়টা আছে এটা চলে যায়। সো অ্যাপ্রন এটা প্রথমত পরিধান করতে হবে। এটা হচ্ছে আমাদের শরীরকে রক্ষা করার জন্য বিভিন্ন কেমিক্যাল দ্রব্যাদি হতে। এরপর আমাদের চোখকে রক্ষা করার জন্য আমাদের সেফটি গগলস বা হচ্ছে সেফটি গ্লাস পড়তে হবে, যেটা চোখে পড়তে হয়, চশমা, এক ধরনের কাঁচের চশমা, যেটা আমাদের বিভিন্ন রাসায়নিক দ্রব্যের রিয়াকশন থেকে আমাদের চোখকে হচ্ছে নিরাপদে রাখবে। এরপর
3 নম্বরে আছে হচ্ছে হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভসটা কি? হ্যান্ড গ্লাভস হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি আছে, যেগুলো দ্রব্যাদি আমরা যদি খালি হাতে স্পর্শ করি তাহলে আমাদের হাতে ক্ষত সৃষ্টি হতে পারে, যেমন অ্যাসিড জাতীয় যেগুলো পদার্থ রয়েছে। তো এইগুলো থেকে আমাদের হাতকে রক্ষা করার জন্য আমাদের হ্যান্ড গ্লাভস পরতে হবে। এবং সর্বশেষ 4 নম্বর হচ্ছে মাস্ক। বিভিন্ন টাইপের হচ্ছে বিভিন্ন হচ্ছে কেমিক্যাল পদার্থ আছে, রাসায়নিক দ্রব্যাদি, যেগুলো হচ্ছে আমাদের বায়ু দূষণ করে অথবা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে আমাদের দেহের ফুসফুসের ক্ষতি করতে পারে। তো এই ধরনের যাতে হচ্ছে বিষাক্ত বাতাস আমাদের শরীরের মধ্যে না প্রবেশ করে, তো তার জন্য আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। তো এই 4টাই হচ্ছে গুরুত্বপূর্ণ পোশাক, যেগুলো আমরা রসায়নের গবেষণাগারে বা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ব্যবহার করব। যেমন অ্যাপ্রন, সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক। তো এইগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে। নিচে এগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নিবে। এরপর আমরা চলে যাব সাংকেতিক চিহ্নে। তো প্রথমত দেখো, সাংকেতিক চিহ্নের মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে বিস্ফোরক পদার্থ। তো এরকম যদি একটা চিহ্ন দেওয়া থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এই পদার্থটা অবশ্যই বিস্ফোরক পদার্থ। মানে রসায়নে বিভিন্ন ধরনের হচ্ছে কেমিক্যালের ওপর এই টাইপের যদি তোমরা কখনো দেখো যে এরকম একটা হচ্ছে লোগো বা এরকম চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে তোমাদের বুঝতে হবে যে ওটা বিস্ফোরক পদার্থ। মানে খুবই এই ধরনের চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। কেন? কারণ হচ্ছে এসব পদার্থে ব্যবহারের সময় মনে রাখতে হবে এইসব পদার্থে আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীর এবং গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। এই কারণে এই ধরনের দ্রব্যগুলো নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে। এবং দেখো, উদাহরণ দেওয়া হয়েছে বিস্ফোরক পদার্থে টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি হচ্ছে এই ধরনের বিস্ফোরক পদার্থ। তো এরপর আমরা যদি চলে যাই দ্রাজ্য পদার্থে, দ্রাজ্য পদার্থ কোনগুলো? যেগুলো পদার্থে সহজে আগুন ধরে যেতে যায়। তাহলে এই টাইপের চিহ্ন যেগুলো বস্তুর উপর থাকবে আমরা বুঝে নেব যে এগুলো হচ্ছে দ্রাজ্য পদার্থ, মানে অল্প আগুনের সংস্পর্শে এটা বড় ধরনের আগুন ধরে যেতে পারে। যেমন হচ্ছে এই যে এখানে উদাহরণ দেওয়া হয়েছে অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে দ্রাজ্য পদার্থ। এসব পদার্থে দ্রুত আগুন ধরে যায়। এই কারণে এগুলো পদার্থ ব্যবহারের সময় আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ এগুলোতে দ্রুত আগুন ধরে যায়। তো তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। সো এইগুলো হচ্ছে দাহ্য পদার্থ। এরপর আমরা চলে যাচ্ছি বিষাক্ত পদার্থে। এই যে এরকমের যদি লোগো করা থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এ চিহ্নধারী পদার্থ হচ্ছে বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসে অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে। যেমন হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন আছে, এরপর তোমাদের মিথানল, এই যে মিথানল আছে, এটা গুরুত্বপূর্ণ। তো এই ধরনের পদার্থ হচ্ছে সাধারণতভাবে বিষাক্ত পদার্থ, যেগুলো শরীরে লাগলে অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে গেলে আমাদের ক্ষতি হতে পারে। তো এই ধরনের পদার্থ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? ল্যাবরেটরিতে কি ধরনের বিষয়গুলো ব্যবহার করতে পারি? আমরা অ্যাপ্রন ব্যবহার করতে পারি, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারি, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এরপর আছে উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ কি? উত্তেজক পদার্থগুলো দেখো, ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি হলো উত্তেজক পদার্থ। এগুলো ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদি কিন্তু ক্ষতি করে। তো এগুলো ব্যবহারের সময় আমাদের অবশ্যই অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, সেফটি গগলস, ওই যে 4টা গুরুত্বপূর্ণ যে আমাদের পোশাক, যেগুলো আমাদের ল্যাবরেটরিতে যাওয়ার পূর্বে পরিধান করতে হবে, ওই 4টা পোশাক কিন্তু আমাদের এখানে ব্যবহার করলে আমরা এই টাইপের হচ্ছে উত্তেজক যে পদার্থগুলো আছে এগুলো পদার্থ থেকে আমরা হচ্ছে রক্ষা পেতে পারি। তো এরপর আছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কিছু পদার্থ আছে। এই যে এই ধরনের চিহ্ন থাকলে তোমরা বুঝবে এটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তো এই ধরনের পদার্থ যদি ত্বকে লাগে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে যায়, তাহলে এটা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে আমাদের শরীরে। তো এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো কঠিন রোগ কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে, মানে আমাদের ফুসফুসে ক্ষতি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, দেখো এখানে বেনজিন আছে, টুলুইন আছে, তারপর জাইলিন আছে, এই ধরনের পদার্থ। তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, সেফটি গগলস এবং মাস্ক পরে নিতে হবে। তো এগুলো একটা গুরুত্বপূর্ণ টপিক গেল। এরপর আছে হচ্ছে তোমাদের তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরকম চিহ্ন থাকলে কিন্তু বুঝতে হবে যে ওইটা তেজস্ক্রিয় পদার্থ। সো তেজস্ক্রিয় পদার্থ কিন্তু কি করে? এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয়, যা ক্যান্সারের মতো এক ধরনের মরণব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। তার মানে তেজস্ক্রিয় পদার্থ যেগুলো আছে এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এগুলো কি করতে পারে? একজনকে ক্যান্সারের মতো মরণব্যাধি সৃষ্টি করতে পারে অথবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। তাই এইসব পদার্থ ব্যবহারের সময় কি করতে হবে? বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এবং ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি হলো তেজস্ক্রিয় পদার্থ। তোমাদের কাছে যদি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ চাই তাহলে তোমরা বলবে ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো হলো তেজস্ক্রিয় পদার্থ। এরপর আছে পরিবেশের জন্য ক্ষতিকর। দেখো এখানে চিহ্ন দেওয়া হয়েছে, এরকম থাকলে এটা বুঝতে হবে পরিবেশের জন্য ক্ষতিকর এক ধরনের পদার্থ। সো এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, যেগুলোর উপরে এই চিহ্ন থাকবে। দেখো এই ধরনের পদার্থের উদাহরণ হলো লেড এবং হচ্ছে মার্কারি। তো তাই এগুলোকে ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। ব্যবহারের পরে এগুলো যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং এসব পদার্থকে যত সম্ভব পুনরুদ্ধার করে কি করতে হবে? আবার ব্যবহারের চেষ্টা করতে হবে, অর্থাৎ রিসাইকেল করতে হবে। তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না। কোন কোন পদার্থগুলো আছে? দেখো গুরুত্বপূর্ণ পদার্থগুলো লেড এবং হচ্ছে মার্কারি। লেড এবং মার্কারি এই দুইটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। এরপর আছে ক্ষত সৃষ্টিকারী অর্থাৎ বিভিন্ন টাইপের অ্যাসিড। ঠিক আছে, গাঢ় অ্যাসিড, ক্ষত সৃষ্টিকারী পদার্থ। এরকম চিহ্ন থাকলে বুঝবা এটা ক্ষত সৃষ্টিকারী। সো এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি হয়, আবার শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে শরীরের ভেতরের অঙ্গেরও ক্ষতি সাধন করতে পারে।
হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে উদাহরণ দেওয়া হয়েছে, তারপর সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এই জাতীয় পদার্থের উদাহরণ। সেগুলো তোমরা গুরুত্বপূর্ণভাবে দেখবে যে ক্ষত সৃষ্টিকারী পদার্থ আসলে কোনগুলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এই জাতীয় পদার্থের উদাহরণ যেগুলো ক্ষত সৃষ্টি করে থাকে। তো এইটাই হচ্ছে। এরপর তোমাদের হচ্ছে চলে এসেছে অনুশীলনী। এখানে নমুনা প্রশ্ন বিভিন্ন দেওয়া হয়েছে, যেমন তেজস্ক্রিয় মৌল কোনটি? তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম। তারপর হচ্ছে নিচের সাংকেতিক চিহ্নকে কি, মানে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এরকম চিহ্ন থাকলে আমি বলেছি এটা হচ্ছে দাহ্য পদার্থ, সো এটা অ্যান্সার হচ্ছে দাহ্য পদার্থ। তো এরপর দেখো নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে হচ্ছে গ নম্বর এই চিহ্নটা। কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? এটা সাধারণতভাবে কপারের সাথে টিনকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তারপরে এটা তোমরা নিজেদের মতো করে দেখে নেবে যে এটার অ্যান্সার কি টিন আছে নাকি, এটা তোমরা নিজেদের মতো করে গাইড বই দেখে নেবে। আর সর্বশেষ দেখো এখানে রসায়ন গবেষণাগারের প্রক্রিয়া এই যে ধাপ থেকে এখানে প্রশ্ন করেছে। নিচে আছে সৃজনশীল প্রশ্ন, যেমন এখানে দুইটা চিত্র দেওয়া হয়েছে। এ নম্বরে হচ্ছে ওষুধ সেবনের চিত্র দেওয়া হয়েছে, আর বি নম্বরে হচ্ছে সবজি খেতে কীটনাশকের ছবি দেওয়া হয়েছে, যেটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে আমাদের ক্ষতি সাধন করে। সো এইগুলো তোমরা দেখে নেবে। অন্য একটা ক্লাসে আমরা এই টাইপের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং নৈতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে, নতুন কোনো অধ্যায়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।